গল্প কাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প মীর খাইয়ের অটোগ্রাফ। নীলগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার জাহিদুর রহমান সাহেব নিতুর বড় মামা। বড় মামাকে নিতুর খুব পছন্দ। তিনি অন্য সব হেডমাস্টারের মতো না, পড়া ধরেন না, গম্ভীর হয়ে থাকেন না, একটু হাসাহাসি করলেই বিরক্ত হন না। গল্প বলতে বললে গল্প শুরু করেন, সুন্দর সুন্দর গল্প। তবে নিতুর ধারণা বানানো গল্প। বানানো গল্প শুনতে নিতুর ভালো লাগে না। তার সত্যি গল্প শুনতে ইচ্ছে করে, সে গল্প শুনতে চায়, কিন্তু প্রথমেই বলে নেয় সত্যি গল্প বলতে হবে। আজ নিতুর মামা জাহিদুর রহমান সাহেব একটা ভূতের গল্প শুরু করেছেন। তার সামনে এক বাটি মুড়ি, বড় চায়ের কাপে এক কাপ চা। তিনি মুড়ি খাচ্ছেন এবং চায়ের কাপে চুমুক দিচ্ছেন। নিতু তার সামনেই উপর হয়ে আছে, দু হাত দিয়ে মাথা তুলে রেখেছে, খুব তীক্ষ্ণ দৃষ্টিতে মামাকে দেখছে এবং বোঝার চেষ্টা করছে মামা সত্যি গল্প বলছেন না মিথ্যা গল্প বলছেন। মিথ্যা গল্প হলে সে শুনবে না। নিতুর বয়স বেশি না, এবার ক্লাস 3-তে উঠেছে, তবে তার খুব বুদ্ধি। গল্পে সত্যি মিথ্যা সে চট করে ধরে ফেলে। ওই তো সেদিন কাজীর বুয়া তাকে গল্প বলেছে, এক দেশে ছিল একটা বাঘ। মাঘ মাসের শীতে বাঘ হইছে কাহিল। কাপড় দোকানে গিয়ে বলছে, মিয়া ভাই, আমারে একখানা গরম চাদর দেন, শীতে কষ্ট পাইতেছি। নিতু বুয়াকে কড়া ধমক দিয়েছে। সে কঠিন গলায় বলেছে, মিথ্যা গল্প বলতে নিষেধ করেছি, এটা তো মিথ্যা গল্প। বুয়া অবাক হয়ে বলেছে, কোনটা মিথ্যা? বাঘ কি কথা বলতে পারে? বাঘ কি দোকানে যেতে পারে? কথা তো সত্য বলছেন আফা, কিন্তু থাক বুয়া, তোমাকে গল্প বলতে হবে না। নিতু খুব সাবধানী, কেউ তাকে ঠকাতে পারে না। বড় মামাও পারবেন না, চেষ্টা করলেও না, সে ঠিক ধরে ফেলবে। নিতু বলল, কই বড় মামা, তারপর কি হলো বলো। জাহিদুর রহমান সাহেব বললেন, মুড়ি খেয়ে নেই। তুমি খেতে খেতে বলো। জাহেদ সাহেব চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে বললেন, তখন আমার যুবক বয়স, চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। খবর পেলাম চিটাং পোর্টের স্কুলে একজন। মামা, মিথ্যা গল্প না তো? অসম্ভব, আমি মিথ্যা গল্প বলি কিভাবে? স্কুলের হেডমাস্টার মিথ্যা বলে কখনো শুনেছিস? আচ্ছা বেশ, বলো। কতদূর বলেছি? তোমার তখন যুবক বয়স। ও হ্যাঁ, খবর পেলাম চিটাং পোর্টের স্কুলে ইংরেজির একজন শিক্ষক নেবে। মামা, তুমি কিন্তু একটু আগে বলেছ অঙ্কের শিক্ষক। তুমি মিথ্যা গল্প শুরু করেছ। আরে না, ওরা একজন শিক্ষক নেবে, তাকে অঙ্ক ইংরেজি দুটোই পড়াতে হবে। এখন বুঝলি? হুম। ইন্টারভিউ দিলাম, চাকরি হয়ে গেল, ভালো বেতন। কর্ণফুলী নদীর ওপর বিরাট ভাষা ভাড়া করলাম। তখন বাড়ি ভাড়া ছিল সস্তা, 200-300 টাকায় আলিশান বাড়ি পাওয়া যেত। আলিশান বাড়ি মানে কি মামা? আলিশান বাড়ি মানে রাজপ্রাসাদ। তুমি রাজপ্রাসাদে থাকতে? গরিবের রাজপ্রাসাদ বলতে পারিস। 2টা শোবার ঘর, বসার ঘর, টানা বারান্দা, দোতলা বাড়ি, একতলায় ট্যাক্স অফিস, দোতলায় আমি থাকি। আলো হাওয়া খুব আসে, সমুদ্রের ওপর বাড়ি হলে যা হয়। মামা, তুমি কিন্তু একটু আগে বলেছ নদীর উপরে বাড়ি। কর্ণফুলী নদী যেখানে সমুদ্র পড়েছে, কাজেই নদীর উপর বললে যেমন ভুল হয় না, সমুদ্রের উপর বাড়ি বললেও ভুল হয় না। বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণে তাকালে সমুদ্র দেখা যায়, আবার পশ্চিমে তাকালেই নদী। এখন বুঝেছিস? হুম। তারপর কি হয়েছে বলো। বাড়িটা ছিল লোকালয়ের বাইরে। দিনের বেলায় একতলার অফিসে কাজকর্ম হতো, লোকজনে গমগম করতো। সন্ধ্যাবেলা সব শুনশান। শুনশান কি মামা? শুনশান হলো কোনো শব্দ নেই, নীরব, ভয়ঙ্কর নীরব। তারপর তারপর একদিন কি হয়েছে শোনো। কাজে আটকা পড়েছিলাম, অফিস থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হলো। অফিস বলছো কেন মামা? তুমি না স্কুলে মাস্টারি করো? বাবা রে, স্কুলেও তো অফিস আছে। ছাত্র পড়ানো শেষ করে সে অফিসে হেডমাস্টারের সঙ্গে মিটিং করতে গিয়ে দেরি, এই জন্যই অফিস বলেছি। ও আচ্ছা। আমি দুপুরে বাইরে খেয়ে নেই, রাতে নিজে রেঁধে খাই। 4টা ডাল ফুটাই, আলু ভর্তা করি, একটা ডিম ভাজি। গাওয়া ঘি গরম ভাতের উপর ছড়িয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই অন্যরকম। আমার আলু ভর্তা আর গাওয়া ঘি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে মামা।
এখন খাবি? হুম, একটু আগেই তো খেলি। খাওয়ার কথা শুনে খিদে পাওয়া, ভূতের কথা শুনে ভয় পাওয়া, এসব তো ভালো লক্ষণ না। এসব হলো জটিল এক রোগের লক্ষণ। রোগটার নাম হচ্ছে সোনা রোগ। এই রোগ হলে শোনা কথায় আক্কেল গুড়ুম হয়। তুমি গল্প বাদ দিয়ে অন্য কথা বলছো কেন? আমি অন্য কথা বলতে চাইনি, তুই তো অন্য কথা নিয়ে এলি। যাই হোক, গল্প শুরু করি। কি যেন বলছিলাম? ও হ্যাঁ, আমার বাসা যে এলাকায়, সে এলাকাটা সন্ধ্যার পর শুনশান নীরব হয়ে যায়। সেদিনই বাসাটা ছিল অন্য দিনের চেয়েও নীরব। হোটেলে 4টা ভাত খেয়ে যখন ফিরছি, মামা, তুমি এক্ষুনি বললে আলু ভর্তা দিয়ে গাওয়া ঘি দিয়ে ভাত খেলে। তোকে গল্প বলাই এক যন্ত্রণা। সবটা না শুনে জেরা শুরু করিস। পুরোটা শুনে তারপর জেরা করবি। ঠিক করেছিলাম বাসাতেই রেঁধে খাবো। রাত্রে গিয়ে দেখি চুলা ধরানো যাচ্ছে না, এক ফোঁটা কেরোসিন নেই। বাধ্য হয়ে হোটেলে খেতে গেলাম। ও আচ্ছা। হোটেলটা আবার অনেকখানি দূরে, 3 কিলোমিটার হবে। যেতে লাগে 1 ঘন্টা। খাওয়া দাওয়া শেষ করে ফিরছি রাত 9টার মতো বাজে। নির্জন রাস্তা, খুব হাওয়া দিচ্ছে, শীত শীত লাগছে। চাদর গায়ে ছিল, চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে নিয়ে এগুচ্ছি। হঠাৎ মনে হলো কে যেন চাদরে খুঁট ধরে আমার সঙ্গে সঙ্গে এগুচ্ছে। তাকিয়ে দেখি কেউ না, নিশ্চয়ই মনের ভুল। কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম যখন আমি হাঁটি, কে যেন চাদরে খুঁট ধরে সঙ্গে সঙ্গে হাঁটে, দাঁড়ালেই চাদরে খুঁট ছেড়ে দেয়। আমি হতভম্ব। ব্যাপারটা কি? চাদরে কোনো সমস্যা আছে নাকি? আমি গা থেকে চাদর খুলে ভাঁজ করে ছোট করে ফেললাম, ফেলে দিলাম কাঁধে। শীত লাগলে লাগুক, চাদরে খুঁট ধরে তো আর এখন কেউ টানাটানি করবে না। আবার হাঁটা ধরতেই ভয়ঙ্কর এক চমক খেলাম। কে যেন এখন আমার বা হাতের কড়ে আঙুল ধরে হাঁটছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। নিতু ভীতু গলায় বলল, মামা, কে তোমার কড়ে আঙুল ধরে হাঁটছে? কিছুই বুঝতে পারিনি, তবে যে হাঁটছে সে শক্ত হাতে আমার আঙুল চেপে ধরে আছে। মনে হচ্ছে অল্প বয়স্ক কোনো বাচ্চা। তুলতুলে হাত, নরম আর ঠান্ডা। আমি ঝাঁকি দিয়ে হাত সরিয়ে নিলাম। 2 পা এগুতেই আবার আঙুল চেপে ধরল। নিতু কাঁদো কাঁদো গলায় বলল, মামা, আমার ভয় লাগছে। জাহিদুর রহমান সাহেব বললেন, তোর আর কি ভয় লাগছে? আমার ভয় যা লাগছিল তার সীমা পরিসীমা ছিল না। শরীর ঘেমে গেল, বুক ধকধক করতে লাগলো। একবার ইচ্ছে করলে উঠে দৌড় দেই। তুমি কি করলে? দৌড় দিলে? না, দৌড় দিলাম না, কারণ স্যান্ডেল পুরনো, স্যান্ডেলের ফিতা নরম হয়ে আছে। দৌড় দিলেই ফিতা ছেড়ে যাবে। আমি সিগারেট ধরালাম। সিগারেট ধরালে কেন মামা? সিগারেটে আগুন আছে, আগুন থাকলে ভূত প্রেত কাছে ভিড়ে না। ওটা কি ভূত ছিল মামা? না, ভূত ছিল না, ওটা ছিল টুতের বাচ্চা। নিতু অবাক হয়ে বলল, টুতের বাচ্চা আবার কি? জাহিদুর রহমান সাহেব বললেন, আমরা সবসময় বলি না, বাঘ টাগ, ভূত টুত। বাঘের যেমন বাচ্চা আছে, সেরকম টাগের বাচ্চা আছে। আবার ভূতের বাচ্চার মতো আছে টুতের বাচ্চা। ওরা কেমন মামা? ভয়ঙ্কর। ভূতরাই ওদের ভয়ে অস্থির। মানুষের কথা ছেড়ে দে, একটা টুতের বাচ্চা থাকলে তার ত্রিসীমানায় কোনো ভূতের দেখা পাবি না। ওরা দেখতে কেমন? দেখতে কেমন কি করে বলবো? ওদের তো আর চোখে দেখা যায় না, হাত দিলে বোঝা যায়। অবশ্যই যায়। তারপর কি হলো মামা, বলো। আমি তো ভয়ে আঁতকে উঠলাম, তবে চট করে নিজেকে সামলে নিয়ে প্রচণ্ড ধমক দিয়ে বললাম, কে? কে? ধমক দিলে কেন মামা? ভয় কাটানোর জন্য দিলাম। খুব বেশি ভয় পেলে ধমক দিতে হয়। ধমকের জোর যত বেশি, ভয়ও তত কমে। তোমার ধমকের জোর খুব বেশি ছিল? ভয়ঙ্কর ছিল। নিজের ধমকে নিজেই ভয় পেয়ে গেলাম। আর তখন শুনলাম মিনমিন করে কে যেন কথা বলল। কথা পরিষ্কার না, একটু জড়ানো। আমি বললাম, কথা কে বলছে? আমি। আমিটা কে? নাম কি? আমার নাম মীর খাই। তুই কে? ভূত নাকি? জি না, আমি ভূত না, আমি টুথ। তুই আমার আঙুল ধরে আছিস কেন? ভয় দেখাবার চেষ্টা করছিস? হুম। কেন? ভূতের বাচ্চা হাউ মাউ করে কাঁদতে লাগলো। আমি বললাম, ব্যাপারটা কি? কাঁদছিস কেন? কোনো জবাব নেই। কান্না আরও বেড়ে গেল। আমার মাই লাগলো। ব্যাপার কিছু বুঝছি না। কেন কাঁদছে জানা দরকার। মামা, ওর কি পেটে ব্যথা? তখনও জানি না, তবে
পেটে ব্যথা হতে পারে। পেটে ব্যথার কারণে কাঁদাটা অস্বাভাবিক না, আবার অন্য কারণও থাকতে পারে। হয়তো পথ হারিয়ে ফেলেছে। খুব অল্প বয়স যাদের, ওরা মাঝে মাঝে পথ হারিয়ে ফেলে, তখন কান্নাকাটি শুরু করে। আমি বললাম, কিরে, তুই কি পথ হারিয়ে ফেলেছিস? না। পেটে ব্যথা? না। কেউ মারধর করেছে? না। তাহলে ব্যাপারটা কি খুলে বল, কান্না বন্ধ করে বল, কি হয়েছে কি? টুতের বাচ্চা ফোবাতে ফোবাতে বলল, পরীক্ষায় ফেল করেছি। বলিস কি? নিতু বলল, মামা, টুতের বাচ্চাদের স্কুল আছে? অবশ্যই আছে, প্রাইমারি এডুকেশন এদের জন্য কম্পালসারি। ওদের কি কি পড়ানো হয়? সবই পড়ানো হয়, অঙ্ক, ভূগোল, ইতিহাস, ধর্ম। ও কিসে ফেল করেছে? ও ফেল করেছে ভয় দেখানো বিষয়। সেটা কি? সব ভূচুতের বাচ্চাদের 100 নম্বরে একটা পরীক্ষা দিতে হয়, ভয় দেখানো পরীক্ষা। এই পরীক্ষায় এরা মানুষকে ভয় দেখায়। যে ভয় দেখাতে পারে না সে ফেল করে। ভয় দেখানোর পরীক্ষায় ফেল করা মানে ভয়াবহ ব্যাপার। এই বিষয়ে ফেলের অর্থ হলো সব বিষয়ে ফেল। মীর কাউকে ভয় দেখাতে পারে না, পরপর 2বার ফেল করেছে। নিতু বলল, আহা বেচারা, আজ তার পরীক্ষা, সে আমাকে ভয় দেখাবে। আমি যদি ভয় পাই তাহলে পাশ করবে, ভয় না পেলে আবার ফেল। আজ ফেল করলে পরপর 3বার ফেল হবে, তাকে স্কুল থেকে বের করে দেবে। কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর মানে মহাভয়ঙ্কর। তুমি ভয় পাচ্ছ না কেন মামা? একটু ভয় পেলে কি হয়? আমি নিজেও তাই ঠিক করলাম। ভাবলাম এমন ভয় পাবো যে টুথ সমাজে হইচই পড়ে যাবে। মীর শুধু যে পরীক্ষায় পাশ করবে তাই না, মুন মার্ক পেয়ে পাশ করবে। মুন মার্কটা কি? 100তে 80 নম্বর উপর পেলে হয় স্টার মার্ক, 100তে 90 নম্বর উপরে পেলে হয় মুন মার্ক। যাই হোক, আমি বললাম, মীর তোর পরীক্ষা শুরু হবে কখন? মীর বলল, রাত 12টার পর। হেড স্যার আসবেন, অন্য স্যাররাও আসবেন। তখন আমি আপনাকে ভয় দেখাবো। যদি ভয় পান তাহলে আমি পাশ করব, আর যদি না পান তাহলে। মীর ডাক ছেড়ে কাঁদতে লাগলো। আমি বললাম, কান্না বন্ধ কর মীর, কোনো কান্না না। আজ তোকে আমি পরীক্ষায় পাশ করিয়ে দেব। এমন ভয় পাবো যে তাদের আক্কুল গুরুম হয়ে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। তুই আসিস সবাইকে নিয়ে। চোখ মোচ, এত কাঁদবি না, যা বাসায় যা। তারপর কি হলো মামা? আজ থাক, বাকিটা কাল সকালে বললে কেমন হয় রে নিতু? খুব খারাপ হয়, তোমাকে আজই বলতে হবে, এক্ষুনি বলতে হবে। ওরা কি করলো? এলো তোমার কাছে? হুম। রাত 12টায়? 12টা 1 মিনিটে বিরাট টুতের দল নিয়ে মীর উপস্থিত। সেই দলে টুতের মা বাবাও আছেন। তারা দেখতে এসেছেন টুত পরীক্ষায় পাশ করতে পারে কিনা। তুমি তখন কি করেছ? আমি ঘুমের ভান করে পড়ে আছি, নাক ডাকার মতো আওয়াজ করছি যাতে কেউ বুঝতে না পারে এটা আমার নকল ঘুম। কিন্তু আমার কান খুব সজাগ, কি হচ্ছে সব বুঝতে পারছি। জানলা দিয়ে টুত ঢুকলো, সেটা বুঝলাম। টুতের স্যাররা যে জানালা শিক ধরে দাঁড়িয়ে আছেন সেটাও টের পেলাম। টুত এসে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, মামা, আমি এসেছি। ও তোমাকে মামা ডাকে? আগে কিছু ডাকতো না, হঠাৎ ডাকা শুরু করলো। আমার মনে হয় ও তোমাকে পছন্দ করেছে বলেই মামা ডাকছে। হতে পারে। তারপর কি হলো শোন। টুত বলল, মামা, আমি আপনাকে ভয় দেখাতে এসেছি। আমি বললাম, ভেরি গুড, ভয় দেখানো শুরু কর। টুত বলল, কীভাবে ভয় দেখাবো মামা? আমি বললাম, প্রথমে টান দিয়ে গা থেকে লেপটা সরিয়ে দে, তারপর আমার পায়ের পাতা সুড়সুড়ি দে। সুড়সুড়ি দিতেই আমি চিৎকার করে উঠব। আমার চিৎকার শুনে তুই খিক খিক করে হাসবি। তারপর জানালাটা বন্ধ করবি, খুলবি, বন্ধ করবি, খুলবি। আমি তখন বাতি জ্বালাবো। বাতি জ্বালালেই তুই বাতি নিভিয়ে দিবি। যতবার জ্বালাবো ততবার তুই নিভিয়ে দিবি। বাতি নিভিয়ে খিক খিক করে হাসবি। টুত বলল, আচ্ছা। বলেই সে করল কি, টান দিয়ে আমার গা থেকে লেপ সরিয়ে দিল। আমি ধর্মড় করে উঠে বসলাম। সে আমার পায়ে সুড়সুড়ি দিতে শুরু করলো। আমি চেঁচিয়ে বললাম, কে 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 আমার পায়ে সুড়সুড়ি দেয়? কে? আর তখন কি হাসি শব্দ শোনা গেল। আমি ভয়ে হ্যাঁ হ্যাঁ করতে লাগলাম। নিধি বলল, মামা, এটা তো সত্যি ভয় না মিথ্যা ভয়, তাই না? হ্যাঁ, মিথ্যা ভয়, কিন্তু কার সাধ্য সেটা বুঝে। আমি এ এ করে চিৎকার করছি, আর তখন জানালা বন্ধ হচ্ছে আর খুলছে।
আমি চিকন স্বরে চেঁচাতে লাগলাম, ভূত, 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 আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছে, আমাকে বাঁচাও, ভূত আমাকে মেরে ফেললো, ভূত আমাকে মেরে ফেললো। আমার চিৎকার হইচই শুনে টুত নিজে ভয় পেয়ে গেল। সে আমার কানে কাছে এসে ফিস ফিস করে বলল, মামা আপনি কি সত্যি সত্যি ভয় পাচ্ছেন? আমি বললাম, কথা বলে সময় নষ্ট করিস না, তুই এখন টেবিল থেকে জিনিসপত্র মাটিতে ফেলতে থাক, কাছে জিনিস ফেলবি না খবরদার, ভাঙা গাছে পা কাটতে পারে, বই খাতা শব্দ করে মাটিতে ফেল। ধুমধুম শব্দে বই খাতা মাটিতে পড়তে লাগলো। আমি তখন চরকির মতো সারা ঘরে ঘুরপাক কাচ্ছি আর বলছি, এসব কি হচ্ছে, এসব কি হচ্ছে, ভূত আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও, কে কোথায় আছে, আমাকে বাঁচাও। সুইচ টিপে বাতি জ্বালালাম। মিরখাই সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে ফেললো। আমি চিৎকার করে বললাম, এসব কি হচ্ছে, বাতি নিভিয়ে যাচ্ছে কেন, বলে আবার বাতি জ্বালালাম। মিরখাই আবার বাতি নিভিয়ে ফেললো। আমি একটা বিকা চিৎকার করে গো গো শব্দ করতে করতে মেঝেতে পড়ে গেলাম। মিরখাইয়ের স্কুলের হেডমাস্টার সাহেব বললেন, থাক থাক, আর লাগবে না, আর লাগবে না, বাদ দাও, শেষে মনে টরে যাবে, দেখে মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেছে। মিরখাই তুমি পাশ করেছো, শুধু পাশ না, মুন মার্ক পেয়ে পাশ করেছো, ভেরি গুড ভেরি গুড, চলো যাওয়া যাক। মিরখাই আমার কানের কাছে মুখ নিয়ে বলল, মামা চাই। আমি বললাম, আচ্ছা যা, আর শোন, ভালো মতো পড়াশোনা করিস। নিতু বলল, মামা গল্প কি শেষ হয়ে গেল? হ্যাঁ। এটা কি সত্যি গল্প মামা? অবশ্যই সত্য গল্প। মিরখাইয়ের সঙ্গে কি এখনো দেখা হয়? হয়, আসে মাঝে মধ্যে। এখন মিরখাই কি করে? ও এখন ভূত এবং টুথ সমাজে বিরাট ব্যক্তিত্ব। টুথ ইউনিভার্সিটিতে মাস্টারি করে, অ্যাসোসিয়েট প্রফেসর। 4টা বই লিখেছে, বিরাট নাম করেছে বই লিখে। কি বই লিখেছে? মানুষকে কি করে ভয় দেখাতে হয় সেই বিষয়ে বই। মানুষকে ভয় দেখানোতে সে খুব নাম করেছে তো, সেই জন্যে ওই বিষয় শেষ পর্যন্ত পড়াশোনা করেছে, গবেষণা করেছে, পিএইচডি ডিগ্রি নিয়েছে। টুথ সমাজে মানুষকে ভয় দেখানোর কৌশল এখন তার চেয়ে বেশি কেউ জানে না। সে খুবই জ্ঞানী ব্যক্তি। সত্যি মামা? হ্যাঁ সত্যি। তার একটা বই আছে, টুথ ইউনিভার্সিটিতে পাঠ্য, মানুষকে ভয় দেখানোর সহজ, জটিল ও মিশ্র পদ্ধতি। আরেকটা বই আছে যেটা নানা ভাষায় অনুবাদ হয়েছে, খুবই কঠিন বই, নাম হলো ভয়ের রূপরেখা। উনি বাচ্চাদের জন্য বই লিখেননি, নিচু ক্লাসের ছাত্রদের জন্য তার বই আছে, খেলতে খেলতে ভয় দেখানো। মিরখাইয়ের সঙ্গে আলাপ করতে চাস? চাইলে একদিন আসতে বলি। না মামা, আসতে বলা দরকার নেই। তোর অটোগ্রাফ লাগবে? অটোগ্রাফ লাগলে অটোগ্রাফের খাতাটা নিয়ে দিস, অটোগ্রাফ এনে দিব। জাহিদুর রহমান সাহেব নিতুর অটোগ্রাফের খাতায় মিরখাইয়ের অটোগ্রাফ এনে দিয়েছেন। নিতু খাতা দেখে বলল, কোনো তো লেখা দেখছি না মামা। জাহিদ সাহেব হাই তুলতে তুলতে বললেন, দেখবি কি করে, মিরখাই নিজে যেমন অদৃশ্য, তার হাতের লেখা অদৃশ্য। এখানে কি লেখা আছে মামা? এখানে লেখা, স্নেহের নিতুকে, নিতু ভয়কে জয় করো, মিরখাই। খাতাটা যত্ন করে রাখিস মা, ট্রুথের অটোগ্রাফ পাওয়া সহজ ব্যাপার না। নিতু তার অটোগ্রাফের খাতা খুব যত্ন করে তুলে রেখেছে। কেউ এলেই সেই মিরখাইয়ের অটোগ্রাফ খুব আগ্রহ করে দেখায়। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প মিরখাইয়ের অটোগ্রাফ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।